নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প মুক্তি। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প মুক্তি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যোগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যোগী। নিস্তারিণীর স্বামী হরিযোগীর গ্রামের উত্তর মাঠে কলাবাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট মণিহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতেও নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক, সে কথা। হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টি ছোট ভাই, 1 বিধবা ভাগ্নি, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাটার চচ্চড়ির কোনোদিন অভাব হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝিয়ের কথা উঠলে সকলেই বলতো হরে যোগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারীর সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ। স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ড ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় তুঁত বটের ছায়ায় প্রস্ফুটিত তুঁত ফুলের মাদকতাময় সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়া কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুল সুবাস ছাড়বে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয়কে নয় করার অমন ওস্তাদার ছিল না। চরিত্র হিসেবেও যে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে 1 ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এহেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্য বধূকে নির্জন নদী তীরে পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাত মান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আরেকজন লোক কিন্তু কথকিঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোঁসাইপাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল সন্ধ্যার প্রাককালে, শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটি বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখেই। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরেই দেখলে সে বধূটি মাটি থেকে উঠতে পারছে না, বোধহয় হাঁটু মুচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না? হাত ধরে তুলব। তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার ওপর ভর দিয়ে ওঠো, লজ্জা নেই কোনো, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো।
কুণ্ঠিতা সংকুচিতা বোধও ছিল না নিস্তারিণী। সে ছিল যুগী পাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভানতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস, অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে, তেমনি মুখরা, তেমনি সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাপাকলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুরকি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে আসোগে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে তার কিন্তু আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনোদিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল তার অনেক দিন পরে। নিস্তারিণী 2-3 দিন ধরে চোখের জল থামাতে পারেনি এ সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা ছিল তখন অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত, সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠোনে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে। এমন সময় মুখুজ্জে বাড়ির মেয়ে কান্তমণি এসে বললে, অযোগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্জে বাড়ির মেয়েরা কখনো তাদের বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি চাই দিদিমণি? একটা কথা বলবো। কি বলো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই রে ঘরে, বাতলায় শুকোচ্ছে না। কাল ধান ভেনে 2টো চিড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে, কাঠাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি, ঘরে চাল আছে, শাশুড়িরে লুকিয়ে দিতে হবে। দেখতে পেলে বড্ড বকবে আমারে, তা বকু গিয়ে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব। আর একবার বাড়ুজ্জে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধত। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বাড়ুজ্জে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় ঠাকুরন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও গিয়ে বললে, ঠাকুরন, আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন গে। বড় বউ বকেছে বুঝি? ঠাকুরন শুচি বেয়ে মানুষ, তাছাড়া বাড়ুজ্জে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়িতে আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে এখন এ যখন চিরদিনের, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমায় কি করবে? নগের বউ যেদিন চটকে তলায় চিতেই শোবে, সেদিন ছাড়া আমার শান্তি হবে না গা, শান্তি হবে না মা। ওই কাল নাগিনী যেদিন আমার ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন গিন্নিমা, চুপ করুন। বউ শুনতে পেলে আমার স্তক রক্ষে রাখবে না। আসুন, আসুন আপনি আমার বাড়িতে। ওইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাতে পা ধুইয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেবার খুব ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি ঠাকুরনকে এ বাড়িতে কিছু খেতে বলা যাবে না, খেতে বলার ঠিকও হবে না, আর তিনি খাবেনও না। সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে একছড়া বর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে। আর তো কিছু নাই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষ হাতে করে আর কিছু দিতে পারি নে। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো না, ওসব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি গিয়ে দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে ভুলে গেছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো,
সে বড় মজা। কাটি টাকায় তুলো দেয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা, তরল আলতা গো, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে 1 শিশি আমার জন্য? দেখবো এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দে মুনাফা রাখতে পারি, তবে ওই 1 শিশি নি, ওই যে কি আলতা, তোর জন্য ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায়ে দেয়। শূদ্রপাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কেউ কখনো দেখেনি। আলতা পরবার সময় যে দেখত সেই অবাক হয়ে থাকত। হাজারি বুড়ি একদিন মাছ বেচতে এসেছে। সে অবাক হয়ে বললে, বড় বউ, ও শিশি নিতে কি কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পড়তে বসেছিল। এক গাল হেসে বললে, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি এতকাল, শিশিনিতে আলতাটাকে তা তো কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোর পায়ে বউ। এমন টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী প্রীতিমের মতো দেখাচ্ছে। এসব 35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা যা, যায়ের 1 মেয়ে 1 ছেলে। 35 বছর আগে সে উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগগ্রস্ত শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্নিহিত হয়েছে। ঘরের চালে খড় নেই, 3-4 জায়গায় খুঁচি দেওয়া, খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছেলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ার খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাতে তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলাবাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগে এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলাবাগানে কাজ করতে গিয়ে সেখানেই মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমার নাতিকে খুঁজতে বার হচ্ছে, এমন সময় বেলডাঙ্গার 2 মুসলমান পথিক এসে খবর দিলে সাধন মুখ গুজরে কলাবাগানের পথের ধারে কাদার ওপরে পড়ে আছে, দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যি উপুর হয়ে কাদার ওপর পড়ে সর্বাঙ্গে কাদা, তার ওপর দিয়ে 1 পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা। খানিকটা বৃষ্টির জল ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার, 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বউ বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সেই নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র। এখন তার বয়স 3 বছর। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকমা? তোর মারে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ায় দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2 ভাত খাবো, বল তোর ঠাকুরমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত? খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে।
তবে একগাল খই কি চিড়ে ভাজা যা হয় দে এখন, খিদে মোলাম। হ্যাঁ, আমি তোমার জন্য বামুন পাড়ায় বেরোই লোকের দৌড়ে দৌড়ে। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো না কেন বাবু? ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝঙ্কার দেয়, তাকে একেবারেই মানে না। সেকাল আর একালের মেয়েতে কি তফাত, তাই সে ভাবে এক এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার। আশ্চর্যই। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলি, হ্যাঁ বউ, তোমার কি আক্কেলখানা? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্যি, ভাত খেলেই হলো অমনি। বলি, স্বামী খেয়েছ, পুত্তুর খেয়েছ, দেওর খেয়েছ, এখনো তোমার খাওয়ার স্বাদ মেটেনি? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে, তবুও সে বললে, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে বউ, তবুও 3 পাথর করে ভাত মারো 3টি বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবি না আজ, বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে, আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি। ও শুধু শুয়ে শুয়ে থাকবে, রোগ নিয়ে শুয়ে থাকলে আর এ সংসার চলে না। তার উপরে আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ। ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদ্বির করতে গিয়েই বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলের রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা ঘোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আকার ছাই খেয়ে দেব। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পড়ে গেল। নইলে কি না ছিল, গোলা ভরা ধান ছিল না, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল নাকি? উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। ওর একমাত্র পুত্র বলাই এই সংসারে একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাস কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকা থেকে 20টা টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এনে এ গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়, তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও এখনো দুপুরের রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তের চাষা গায়ের হাঁসের ডিম, মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে, মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে, রোগের দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে যে তার অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে এ সংসারে? নির্মলের বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, কৃষাঙ্গী, চোখ মুখ ভালোই, মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটুও পাক ধরেনি। যোগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এইমাত্র সবে 14 বছর বয়স। আজ 2 বছর হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছ কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দিদি ছোট বউ, আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেননি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি 2টো ভাত। আজ না,
আজ তোমার গাল ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা, এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো এখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, দুটি ভাতই তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময়ে সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, দুটো পেয়ারা পেরে আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বললে, খবরদার, যাবি না বুড়ির কাছে, ও পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে, ঠ্যাং ভেঙে দেব যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এবাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আমগাছটার বাঁশঝাড়গুলোর আগায় গিয়ে উঠেছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই ও চি চি করে প্রথমে ডাকল, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা, আমার জন্য সেই পেয়ারা এনলি? না ঠামা, আনিসনি, ছেলে মানুষ, ভুলে গিয়েছিস, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না। মা দেখতে পেলে মার খেতে হবে, সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিলে না, কারণ এ সময়ে বাড়িতে কেউ থাকে না। আবার দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা তার নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জেঠিমা, ডাকছিলে? নিস্তারিণী চি চি করতে করতে বললে, কাতরে কাতরে মরে গেলাম, তা যদি তোমাদের একজনও উত্তর দেয়। একজন এমন রোগী বাড়িতে রয়েছে, বস এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুরবাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুরবাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এখন গরম মুড়কি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুড়কি খেতে দেব। এই জন্যই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শোনবার জন্য সে এখন বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুড়কি মেখেছে, নিয়ে বেলেডাঙ্গায় ফিরি করতে বেরুবে। তা তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলি তলায় বসে বাসন মাজছে, একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুবই নিচু করে বললে, মা, দুটো মুড়কি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার যেন নাম করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুজ্ঞায় মুড়কি খাবে কি, তারপর শেষকালে ঠাকমা টের পেলে আমায় বকে ভূত ছাড়াবে। চললাম আমি। ও বৌদিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরের উঠোনে দাঁড়িয়ে বললে, বলি ডাকের উপর ডাক কেন অত? আমার সংসারে কাজকর্ম নেই না, তোমার কাছে বসে থাকলেই চলবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, তার রাগ করিস নি আমার উপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো, খিদে পায় না বুঝি? আমি জানি নে, আদিক্ষেতের কথা শোনো, খিদে পায় তো আমি কি করব? ঠাকমা এলে বলো, ঠাকমা না বললে আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়, একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে আর কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছো, এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা দে ডেকে, কিচ্ছু হবে না, একবার দে ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না, হবে না,
তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রী, ছোঁয়াচে। আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোকে লোককে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু ওই অবোধ শিশু। মা সাধভে কালী, তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সে না তার ঠাকুরমা বৌমা বলে কিনা গেলেই তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুনবাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি? দেখি, গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে, ছোট বউ? তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়। আজ আমায় বৌমা বলেছে, হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়। বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো দিদি, চুপ করো। সবই তোমার কপাল। পির্তি মেয়ের মতো বউ ছিলে, সবই তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধেও কেউ একটা কথা বলতে পারেনি কোনোদিন। কেন? দেওরদের কোলে পিঠে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম তখন তোর স্বামী 9 বছরের ছেলে আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত। আর আজ আমি হইছি নাকি ডাইনি? চুপ করো দিদি, এসব কথা তো আমি সব জানি। এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বললে, দুটো ভাত দে। না, আমায় বকিও না। সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি নিয়ে এসেছি। ও ছোট বউ, শোন না, অভিলাষ আজ গরম মুড়কি মেখেছে, তারা বলে গেল। না, সেসবও হবে না। গুড় মুড়কি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দি গিয়ে, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রির মতো পড়ে থাকো। শুনেছ কাণ্ড? বাজারে নাকি চালের পালি 1.5 টাকা। ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিস্পৃহ। তবুও 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গোলার ধান বিক্রি হয়েছে 18 আনা করে, সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন। মনে আছে, একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 350 চাল উঠল দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললে, ও বউ, তোমায় একটা কথা বলি। খাওয়া দাওয়ায় বড় কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছেই তোমার কোনো অভাব নেই, গোলা আরও উথলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করত না কখনো। কিন্তু তখনকার দিনে এ সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার ওপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও দেখি দুধটুকু। নিস্তারিণী বললে, আমার কাছে একটু বস না ছোট বউ, কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই। এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবারও যে একা, সেই একা। সারা দিন রাত আজ 1 মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কতদিন যে কাটলো নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ, কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে। কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না। তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে।
আর কেবল সবাই বকে, আর কেবল সবাই বকে, সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশ ঝাড়ে আম গাছের মাথায়, তেলাকুচলতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে। জিজ্ঞেস করলে, ও বৌমা, ও বৌমা, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে তোমার কি দরকার? বলো না বৌমা। শেষা ভাদ্দর, তোমার কি হুঁশ পড়ে নাচে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার, তোমার কাছে গিয়ে ডাকলে, তা যদি একটা কথা বলে। বিকেলে ওপাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, উমা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়েছে আসিনি। বলি, শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার প্রীতিমের চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে, রূপে একেবারে ঝলক দিয়ে গেল যেন। সে চেহারা আজ আর কিচ্ছু নেই। এমন নক্কি বউ, আহা, তার এত কষ্ট ছিল অদ্দেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয় নিস্পৃহ, উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালের সে বড় বউ, তা কোন কালে মুড়ে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়, পান্তা ভাত কতকাল খায়নি। কেউ দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যার পরে নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি রে? চুপ করো, দুটো তালের বড়া, গিন্নি ভাবছে তা আমাকে খেতে দিলে। কতকাল খাইনি রে, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরকি মাখবে সকালবেলা। সে মুরকির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষ মানুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই চাই। অমন ফুলে ঢোল হয়ে উঠেছে, পাপের দেহ, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বললে, অমন বলিস না বৌমা, মুখে পোকা পড়বে। সতীনক্কি মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না ও অমন হয়ে গিয়েছে। ও যে কি ছিল সব আমি দেখেছি রে। এই সংসারে যা কিছু ঝক্কি চিরকালটা গেছে ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে এ সংসারটাই টিকতো না। আজই না হয় ওর। সাধনের বউ ঠোঁট উল্টে বললে, হগ্গে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার এতটুকু ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে? কি বলিস বৌমা, ও ছেলে খেয়েছে? যাবার অদৃষ্টে যায় চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি তুই স্বামী খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই ওর কাছে আসতে চায় না। কেবল খাবার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাও নিজে, খাইয়ে দেব। নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও, বললে, তাই দে বৌমা। সাধনের বউ দুটি ভাত খাইয়ে এটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়িতে এলো। রোগীকে দেখতে গিয়ে মনে হলো তার অবস্থা ভালো নয়। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আদরের সুরে বললে, দুটো পান্তা ভাত
আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল পরের দিন দুপুর থেকে। সে অসুখের ঘোরে কোনো বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবনের দেশে। বাড়ুজ্যেদের নগিন্নি যেন হেসে হেসে বলছে, আজ আমায় 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কত কাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করেছে। বহুদিন পূর্বের শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেওয়ার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতী নক্কি সঙ্গে চলে গেল। বৌমা, পায়ের ধুলো নে, পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়।